প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, স্বাধীনতার 53 বছর পরে এসেও ছাত্র রাজনীতির প্রসঙ্গ নিয়ে কেন বিভিন্ন ধরনের মতামত সৃষ্টি হচ্ছে। কেউ ছাত্র রাজনীতির পক্ষে বলছেন, কেউ ছাত্র রাজনীতির বিপক্ষে, অর্থাৎ ছাত্র রাজনীতি কেন প্রয়োজন নেই সেই যুক্তিতর্কেও অনেকে মেতে উঠছেন। প্রসঙ্গ হলো যে ছাত্র রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। সেটি ভাষা আন্দোলন কিংবা আমাদের স্বৈরাচার বিরোধী যে আন্দোলনগুলো, গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপটগুলো, সেই প্রেক্ষাপটে অতীতে ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এবং এবারের যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবেও কিন্তু বিগত স্বৈরাচার কিংবা যারা অগণতান্ত্রিক আচরণ করে দেশের মানুষকে নানাভাবে কোণঠাসা করেছেন, তাদেরকে হটানোর ক্ষেত্রেও ছাত্রদের একটি গৌরবোজ্জ্বল যে অধ্যায় বা ইতিহাস রয়েছে। সেই বাস্তবতায় যারা সক্রিয় যে ছাত্র সংগঠনগুলো, তারা যার যার আদর্শ নিয়ে ক্যাম্পাসে স্বাধীনভাবে তাদের যে মতাদর্শ চর্চা করবে, সেই চর্চার মধ্য দিয়ে তারা শিক্ষার্থী বা ছাত্রদের অধিকারের প্রসঙ্গগুলো নিয়ে কাজ করবে। কিভাবে আরও উন্নত উচ্চশিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো ছাত্র রাজনীতির মূল এজেন্ডা হওয়া দরকার বলে যারা এই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এখন জাতীয় নেতায় পরিণত হয়েছেন বা মানুষের আস্থা অর্জন করেছেন, তাদের বক্তব্য। পাশাপাশি এটি একটু জানিয়ে রাখি আমাদের সম্মানিত আলোচকদের কাছে আলোচনায় যাওয়ার আগে, যে জুলাই বিপ্লবে যে 9 দফা, সেই 9 দফার মধ্যে অন্যতম একটি দফা ছিল যেটি শিক্ষার্থীরাই উপস্থাপন করেছে, যে ক্যাম্পাসে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি প্রত্যাশা তারা করেন না বা সেটি বন্ধ করতে হবে। এই যখন বাস্তবতা, তখন আজকে আমরা এটি আলোচনা করতে চাই যে ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন কেন। এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন জনপ্রিয় ছাত্র নেতা এবং দুটি সংগঠনের নেতৃত্বে আছেন, তাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, এবং সর্বডানে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই নাসির উদ্দিন নাসির, আপনার কাছে আসতে চাই যে এইভাবে শিরোনামটি দিয়েই প্রশ্ন করছি যে আজকের এই 53 বছর এসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটি অনেক বেশি মনে হচ্ছে যে খুব সক্রিয়, মানুষ নানা ধরনের মতামত বা প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এর পেছনের কারণ বলে কী কারণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এটি খুবই দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার 5 দশক পেরিয়ে গেল, তারপরে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। শুরুতে আমি যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদেরকেও তাদের সুচিকিৎসার জন্য আমি নিবেদন করছি। এটি যেটি আপনি বলছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার 5 দশক পেরিয়ে গেল, একটি অভ্যুত্থান হলো, তার পরবর্তীতে আমরা আলোচনা করছি যে ছাত্র রাজনীতির দরকার রয়েছে কি রয়েছে, থাকবে কি থাকবে না, এরকম বিষয়। আমি যদি আপনাকে বাংলাদেশের ইতিহাস দিকে একটু তাকিয়ে দেখি, তাহলে স্বাধীনতার আগে যে দুটি বড় বড় গণ অভ্যুত্থান হয়েছিল, এর মধ্যে একটি ভাষা আন্দোলন 1952 সালে, সেটি একদম ছাত্র জনতা মিলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হয়েছিল। 1969 সালে যে গণ অভ্যুত্থান, সেটিও ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় সেটি সফল হয়েছিল। 20 বছর মহান মুক্তিযুদ্ধ, এটি ছাত্র জনতা শ্রমিক সামগ্রিকভাবে একটি আন্দোলন ছিল, সেটির ব্যাখ্যা আমরা পরে দিচ্ছি। 1971 সালের পরবর্তী সময়ে 90-এর যে গণ অভ্যুত্থান, সেটিও এই দেশের ছাত্ররাই নেতৃত্ব দিয়েছেন। এবং সর্বশেষ যেটি আমাদের কাছে খুব তাজা এক্সাম্পল, সেটি হচ্ছে 2024 সালে 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেটিও এদেশের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ছাত্র সংগঠন মিলে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সুতরাং এরপরও আমরা দেখছি যে কিছু কিছু মহল থেকে যে ছাত্র রাজনীতির বন্ধের যে দুর্ভাগ্যজনক যে প্রস্তাব আসছে, সেটির কারণে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমরা আবদ্ধ হয়েছি যে কিভাবে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে একটি রাষ্ট্র কাঠামো অথবা সাধারণ শিক্ষার্থীদের মতের ভিত্তিতে আমরা কিভাবে দেশকে এগিয়ে যাব। ঠিক তখনই একটি পরাজিত প্যাসিস্ট শক্তি আমাদের এই ঐক্যকে বিনষ্ট করতেই তারা ছাত্র রাজনীতি থাকবে না বলে এরকম একটি প্রোপাগান্ডা তৈরি করেছে। আমি যদি আপনাকে সুস্পষ্ট বলি, আমরা যে রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের নিজে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। সুতরাং আমরা চাইলেও রাজনীতি থেকে দূরে থাকতে পারবো না। আপনি যদি রাজনীতিকে বন্ধ করতে হয়, তাহলে তার আগে রাষ্ট্র প্রতিষ্ঠান
এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। তার আগে কিন্তু আপনি রাজনীতি নিষিদ্ধ করতে পারবেন না। সেটি কি সম্ভব কিনা, সেটা তো কোনোভাবে সম্ভব না। সুতরাং 21 শতকের এই যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলছেন বা ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নেই সেই কথা যারা বলছেন, তাদের পেছনের একটা চক্র, সেটি তো নানাভাবে রাজনীতি, ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে সেটি তো থাকতেই পারে, কিন্তু এর পেছনের যে গভীর যে ষড়যন্ত্র বা উদ্দেশ্য, সেটি আপনারা বুঝতে পারছেন কিনা বা অনুসন্ধান করে পেলেন কিনা আপনারা? না, সেটি হচ্ছে গত 16 থেকে 17 বছর ধরে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে প্রত্যেকটি ক্যাম্পাসে লেজুরবৃত্তি এবং দখলদারিত্বের রাজনীতি করেছে, একই সাথে পিটিয়ে মানুষ মেরে ফেলা, দর্শন, হল দখল, চিন্তায় রাহাজানির মতো জঘন্য কাজগুলো যারা করেছে, অনেকে এটাকে ছাত্র রাজনীতি বলে চালিয়ে দেওয়ার এক ধরনের তাদের অপচেষ্টা চলছে। কিন্তু আমরা তো সেটি লক্ষ্য করিনি। আপনি দেখেছেন জুলাই এবং আগস্টে কিভাবে নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে খুন করা হয়েছে। সুতরাং সেই বাস্তবতা এই বাস্তবতা এক নয়। আমরা যেটি বলতে চাচ্ছি, এখনকার 5 আগস্টের পরে 21 শতক উপযোগী কি রকম ছাত্র রাজনীতি চলতে পারে সেই বিষয়ে আমাদের একটা ওপেন ডায়ালগ হতে পারে। বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সেই ওপেন ডায়ালগের জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাধারণ শিক্ষার্থীরা আয়োজন করে সেখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের নিজস্ব মতামত দিবে। সেই অংশীদারিত্বের ভিত্তিতে ছাত্র রাজনীতির কিরকম রূপরেখা হতে পারে, আগামীর রাজনীতি কিভাবে চলতে পারে সেই বিষয়ে আমাদের আলোচনা হতে পারে। সংস্কারগুলো কোন রাজনীতি বন্ধ হতে পারে, এটি কোনো প্রাসঙ্গিক আলোচনা হতে পারে না, বন্ধ কোনো সমাধান না, কোনো সমাধান নেই, এটা আলোচনার টেবিল হতে পারে। জি, নাসিরউদ্দিন নাসির, অসংখ্য ধন্যবাদ। আলোর আলোচনা শুনবো। মায়েশা রেজা, আসতে চাই আপনার কাছ থেকে এটাও একটু শুনে নিতে চাই যে আমার নির্দিষ্ট প্রশ্নের আগে যে এই যে ছাত্র রাজনীতি নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রেক্ষাপটে একটা সময় তো ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই কোন কোন প্রেক্ষাপট কিংবা সেই সময়ের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস তৈরি হয়েছে সেটা তো আমরা জানি, কিন্তু সেই গৌরবোজ্জ্বল ইতিহাস সবাই জানার পরেও এখন যারা রাজনীতি সচেতন তাদের মধ্যে একটি অংশ, নাসির বলছিলেন তিনি যে একটা ষড়যন্ত্র রয়েছে, সব মিলে একটা অংশ ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান করছে। এর পিছনে কারণটা কি? ষড়যন্ত্রটা কি অনেক গভীরে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আলোচনার শুরুতেই আমি সকল শহীদদের মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করতে চাই। জি। এবং যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা যেন রাষ্ট্র নিশ্চিত করে সেই দাবিটিও রাখছি। এবং আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, দেখুন, ছাত্র রাজনীতির নামে বিগত সময়ে বাংলাদেশে যা চর্চা হয়েছে তাকে আমরা আসলে ছাত্র রাজনীতি বলছি না। বিগত 15 বছর বা তারও আগে থেকেই যারা ক্ষমতায় এসেছে বাংলাদেশে, তারা ছাত্র রাজনীতিকে, বিশেষ করে তাদের ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে তাদের আধিপত্য বিস্তারের একটি মেশিন হিসেবে তারা ব্যবহার করেছে। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের ভেতরে দীর্ঘদিন ধরেই সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রতি তাদের একটি ভয় ভীতি তারা রয়েছে এবং অনাস্থা তৈরি হয়েছে। এবং পরবর্তীতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে যারা পরাজিত শক্তি রয়েছে, ধরেন 71-এর পরাজিত শক্তি যারা, তারা যেমন ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা প্রচারণা করছে, একই সাথে 24-এ যারা পরাজিত হয়েছে তারাও কিন্তু ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জি, আপনারা দেখবেন যে এখন যারা একসময় যারা ছাত্রলীগ করতেন তারা বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সরব কেন ছাত্র রাজনীতি থাকা উচিত নয়। এবং আমরা যারা 71-এর ঘাতক শক্তি যারা ছিল, পরাজিত শক্তি, তারা তাদের কি লাভ? তাদের কি লাভ? আমরা তো দেখেন এই যে কয়েকদিন আগে আমরা দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্র শিবির এতদিন ছাত্র লীগের ভেতরে কাজ করেছে। তো তারা আজকে যদি প্রকাশ্য ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে না থাকে, তাহলে তাদের জন্য তাদের যে গোপন কার্যক্রম পরিচালনা সেটা হয়তো তাদের জন্য সহজ হতে পারে। এটি একটা প্রেক্ষাপট। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ছাত্রলীগ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের সন্ত্রাস এবং দখলদারিত্ব কায়েম করে রেখেছে, আজকে তাদের ভেতরে একটি ভয় রয়েছে। যদি আজকে বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র রাজনীতি তারা সেখানে চলে, তাদের একটি ভয় রয়েছে তারা সেখানে স্পেস পাবে কিনা, তারা জায়গা পাবে কিনা, বা তাদের উপর কোনো ধরনের আঘাত আসবে কিনা। তো আমরা মনে করি ছাত্র রাজনীতিকে আমরা আদর্শিক জায়গা থেকে ছাত্র রাজনীতি করি এবং ছাত্র রাজনীতিকে আমরা আদর্শের জায়গা থেকে করি। যার যার সংগঠন তারা তাদের আদর্শ প্রচারণা করবে, তাদের কর্মসূচি শিক্ষার্থীদের সামনে রাখবেন, শিক্ষার্থীরা ঠিক করবেন তারা কোন ছাত্র সংগঠনে পতাকা তলে যাবেন। আমরা মনে করি না যে ছাত্র রাজনীতি তাকে কোনো হাতিয়ার করে দলীয় স্বার্থ, মানে জোর করে রাজনীতি হবে না। এবং আমরা আরেকটি বিষয় আমরা মনে করে দিতে চাই, সেটি হচ্ছে, আপনারা জানবেন 2007 সালে যে 1/11 পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময়ও কিন্তু নানান কুশলী যারা রয়েছেন তারাও সেই সময় ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার চেষ্টা করেছেন।
বর্তমান সময়ে যে ছাত্র রাজনীতি বন্ধের যে প্রচারণা, সেই প্রচারণায় তাদের ইন্ধন থাকতে পারে বলে আমরা মনে করি। ডায়ালগের কথা যেটি বললেন নাসিরউদ্দিন নাসির, আপনি কি মনে করেন ডায়ালগ করে সেটি নিয়ে একটি রূপরেখা তৈরি করা বা ছাত্র রাজনীতির প্রসঙ্গে যে সংস্কারগুলো প্রয়োজন সেটি কি ডায়ালগ করলে সেই সমস্যাটা কি সমাধান হবে বা একটা ঐক্য তৈরি হবে ছাত্র রাজনীতির প্রশ্নে? দেখুন, ঐক্য তৈরি হবে আমাদের ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে। আমাদের যদি আমরা আজকে মনে করি যে আমরা ক্যাম্পাসে একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রচলন করবো এবং আমরা একটি দৃষ্টান্ত তৈরি করবো যে গত 15 বছর স্বৈরাচারী শাসনের পরে আমরা যত ছাত্র সংগঠন রয়েছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, প্রগতিশীল ছাত্র সংগঠন, তারা আমরা একটি নজির তৈরি করতে চাই যে বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল প্রেক্ষাপট রয়েছে সেটি আমরা ছাত্রদের সামনে আবার পুনরুজ্জীবিত করতে চাই। সেরকম করতে মনে করি আমরা আমাদের যে ক্রিয়াশীল প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ভিতরে আমরা একটি ঐক্য তৈরি হতেই পারে। এবং যে ডায়ালগের কথাটি বললেন, আমরা সবসময় এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে আগ্রহী এবং আমরা এইসব আলোচনার জন্য আমরা সবসময় প্রস্তুত। ছাত্ররা যদি চায় যেরকম একটি ডায়লগ হবে যে এই 2024 সালে এসে সময় উপযোগী ছাত্র রাজনীতি কি নিয়ে তারা ডায়লগ করতে চায়, সেটি নিয়ে আমরা সেটি এই ডায়লগ আয়োজনের ক্ষেত্রে এখানে জাতীয়তাবাদী ছাত্রদল আছে এবং আপনার দল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আছেন। আপনাদের পক্ষ থেকে কি সেই উদ্যোগটা আপনারা নিতে পারেন? জি অবশ্যই, আমরা আপনার সংগঠন থেকে আপনি পারেন কিনা? জি অবশ্যই আমরা এবং আগামী মাসেও আমরা একটি কেমন ছাত্র রাজনীতি চাই সেটি শীর্ষক আমরা একটি সেমিনার করব এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠনকে নিয়ে ওপেন ডায়ালগ সেটা আমরা হয়তো সামনের দিনেও করতে পারি। সামনের দিনে সেটা আপনার করবেন। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার রাজার। আর আলোচনা শুনবো নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে আসতে চাই যেটি আপনার সংগঠনের পক্ষ থেকে আয়োজনটি করতে কোনো অসুবিধা আছে কিনা বা কোনো বাধা আছে কিনা? না, আমরা তো আয়োজন আমরা করার পরিকল্পনা আমাদের ছিল। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস খুলেছে, আপনি জানেন 22 তারিখ। আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদকৃত তাদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। আমরা এরকম ডায়ালগ করতে প্রস্তুত, অতীত এরকম ডায়ালগ হয়েছে। আমাদের বক্তব্য যে জায়গায় সুনির্দিষ্টভাবে সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার যে গণবিপ্লব হয়েছে তার পরবর্তী সময়ে এদেশের যারা বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক সবাই বলেছেন, ইভেন ছাত্রদের মধ্য থেকে এক ধরনের দাবি উঠেছে যে 21 শতক উপযোগী আসলে ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হবে, যেখানে গেস্ট রুমের কালচার থাকবে না, পিটিয়ে মানুষ মেরে ফেলা হবে না। আমরা যে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বক্করকে পিটিয়ে হত্যা করে হয়েছে, এর আগে আমরা দেখেছি বুয়েটে আবরার হয়েছে, বিশ্বজিৎকে শিবির সন্দেহ হয়েছে, সিলেটের এমসি কলেজে দর্শন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে গত বছর ছাত্রলীগের সন্ত্রাসীরা যেটি করেছে। এরকম রাজনীতি আমরা দেখতে চাই না। একই সাথে গেস্ট রুম নির্যাতন, তারপর হল দখল, চিন্তায় জোর করে মিছিলে নিয়ে যাওয়ার যেই এক ধরনের ব্যাড কালচার পলিটিক্সে ছিল সেই রাজনীতি আমরা চাই না। এই জায়গাতে নাসিরউদ্দিন নাসির একটা আলোচনা আছে, সেই আলোচনাটার যে ক্যানভাসটা বেশ লম্বা এবং আলোচনার ক্যানভাসটা আমি আপনাকে বলছি যে সে বিভিন্ন সময় ছাত্র রাজনীতির প্রসঙ্গ ধরে বা সংস্কারের সূত্র ধরে বিভিন্নভাবে কিন্তু আলোচনা হয়েছে। যারা রাজনীতির প্রেক্ষাপটে কিংবা ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এখন যারা জাতীয় নেতা হয়েছেন তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে থেকে আমি ঠিক অভিযোগ শব্দটা বলছি না, বক্তব্যটা হলো যে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নের চেয়ে তার যে মাদার সংগঠনের হয়ে বেশি কাজ করে। আমরা শিক্ষার্থীদের অভিযোগকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করছি শিক্ষার্থীরা অবশ্যই যে কোনো অভিযোগ করলে সেই প্রশ্নের সমাধানের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। একই সাথে আপনি দেখেছেন যে গত 16 থেকে 17 বছর ধরে শুধুমাত্র এদেশের আমরা শিক্ষার্থীদের পাশে আন্দোলন আমরা করিনি। একই সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আন্দোলন, একই সাথে একটি কল্যাণমুখী রাষ্ট্র যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, দেশের মালিকানা মানুষের হাতে থাকবে, সে আন্দোলনগুলো কিন্তু শিক্ষার্থী বান্ধব আন্দোলন। আপনি যে 5 আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেটা আপনি দেখুন, এই অভ্যুত্থান করাই লাগতো না যদি আমাদের 2014, 2018, 2024 জাতীয় নির্বাচনগুলোতে যদি জনগণের প্রত্যাশিত ভোটাধিকার যদি থাকতো তাহলে হতে এরকম আন্দোলন বৈষম্য তো তৈরি হতো না। সুতরাং আমি তো ব্যক্তিগতভাবে মনে করছি যে এই সকল আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, শুধু বৈষম্য এই 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি তো চাল ডাল নিত্যপণ্য দ্রব্য কমানোর আন্দোলন ছিল না, একটা বৈষম্যহীন সমাজ বাস্তবায়নের জন্য এই আন্দোলন ছিল। সেই আন্দোলন তো জনগণের সম্পৃক্ত, এখানে ছাত্ররা কোনোভাবে এর সাথে বাহিরের কোনো অংশ নয়। সুতরাং আমি মনে করছি শিক্ষার্থী বান্ধব কর্মসূচির বাইরে দেশে যে সকল সমস্যা, এই সকল সমস্যার সাথে নিবিড়ভাবে শিক্ষার্থীরা কিন্তু আপনি বলতে চাচ্ছেন আসলে শিক্ষার্থীদের অধিকারের বাইরে গিয়ে যারা ক্যাম্পাসগুলোতে বা বাংলাদেশের ছাত্র রাজনীতি করবে তারা এমনিতেই ঝরে পড়বে, ব্যাপারটা এরকম না। এখানে ছাত্র ইউনিয়নের যিনি শীর্ষ নেতৃত্ব রয়েছেন
ওনারা সবসময় যে আন্দোলনগুলো করছেন সেই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক স্তরও তো হচ্ছে। আমাদের 90 সালে যে ডাকসু রয়েছে সেই ডাকসুতে আমরা দেখেছি যে ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার জন্য সেই ডাকসুতে মানববন্ধন হয়েছিল। সুতরাং শিক্ষার্থীদের তো শুধু দেশীয় বিষয় সমস্যা সমাধানের উপলক্ষ না, একই সাথে সাথে দেশীয় সাথে আন্তর্জাতিক বিষয়গুলো শিক্ষার্থীদের মনোবেদনা রয়েছে। সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই, যদি আমরা শুরুতে যে কথাটি বলছেন সেটি হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জন্য শুরুতে অবশ্যই ছাত্র সংগঠন কাজ করবে। একই সাথে সাথে দেশের যে সকল সমস্যা শিক্ষার্থীরা নিবিড়ভাবে সংযুক্ত সেই সকল সমস্যাতেও বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের যে সংগঠনগুলো তাদেরও কাজ করা উচিত বলে মনে করি। প্রয়োজন আছে বা সেই অপরিহার্যতা আছে বলে আপনি মনে করেন? নাসিরউদ্দিন নাসির, অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ার রেজা, আপনার কাছে আসতে চাই যে মানুষের অধিকারের প্রশ্ন বা একবার খুব স্পষ্ট করে যদি বলি যে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্ন, তাদের উচ্চশিক্ষার প্রসঙ্গ ধরে এবং বৈশ্বিকভাবে যে ধরনের বৈষম্য বা অন্যায় অবিচারগুলো হচ্ছে সেটি অতীতে ছাত্র সংগঠনগুলো কিন্তু অনেকটাই ঐক্যবদ্ধ হয়ে সেটি প্রতিবাদ বলুন অথবা সেটি একটা কণ্ঠ সোচ্চার করেছে। এই চলতি সময় বিশেষ করে গত 15 বছর অথবা তারও যদি আগে থেকেও আমরা যদি হিসাবটি নেওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেই ধরনের কার্যক্রম কিন্তু আমরা খুব একটা বেশি দেখছি না। যে এই মানুষের প্রয়োজনগুলোতে, শিক্ষার্থীদের প্রয়োজনগুলোতে সক্রিয় ছাত্র সংগঠনের নেতারা এক কাতারে এসে তারা প্রতিবাদ জানাচ্ছে, যার অতীত কিন্তু অতীতে আমাদের ছিল। এই প্রশ্নটি কেন কাছে যে প্রশ্নটি রেখে যাও যে আসলে ছাত্রদের প্রয়োজন এবং সার্বিকভাবে মানুষের যে প্রয়োজন, যে অধিকার, যে প্রসঙ্গগুলোতে অধিকার কেন্দ্রিক যে বৈষম্য হচ্ছে সেটা দেশে এবং দেশের বাইরে, সেক্ষেত্রে আমরা অতীতে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে সেটা কিন্তু প্রতিবাদ জানিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং এর মধ্যে দিয়ে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। কিন্তু আমরা বেশ ধরুন 2 দশকের থেকেও যদি আমরা হিসাবটি বোঝার চেষ্টা করি, এরকম বাস্তবতা কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি না। কেন? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, পূর্বে নানান সময় ছাত্র সংগঠনগুলো দেশীয় ইস্যু ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে তাদের কণ্ঠ সোচ্চার করেছে। যেমন আপনি জানবেন যে 1973 সালে তৎকালীন ডাকসু এবং ছাত্র ইউনিয়ন যৌথভাবে ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনে একটি মিছিল বের করেছিল। পরবর্তীতে সেই মিছিলে গুলিবর্ষণ হয় এবং ছাত্র ইউনিয়নের নেতা মতিউল এবং কাদের তারা শহীদ হন এবং তারা পরবর্তীতে ভিয়েতনামের জাতীয় বীর হিসেবে স্বীকৃত হন। এছাড়াও আমরা দেখেছি ডাকসু আমরা যখন আন্দোলন করছিলাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে ইরাক ইরান যুদ্ধ বন্ধের পরে, এরপরে যখন ভারতে বাবরি মসজিদ হামলা হলো, ভেঙে ফেলা হলো, সেই সময় ছাত্র সংগঠনগুলো যাতে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেই সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধে তারা সোচ্চার হয়েছিল। নানা সময়ে কিন্তু ছাত্র সংগঠনগুলো আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেছেন। দীর্ঘ 2 দশক যে কথাগুলো বললেন, আমরা কিন্তু ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সবসময় দেশের মানুষের অধিকারের পাশাপাশি আন্তর্জাতিক যত নিপীড়িত জনগোষ্ঠী রয়েছে তাদের পক্ষেও কিন্তু আমরা সোচ্চার থেকেছি। আপনারা জানবেন যে প্যালেস্টাইনে ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় সোচ্চার থেকেছি। একই সাথে বিভিন্ন সময় মার্কিন আগ্রাসন যেই দেশগুলো হয়েছে, যেমন ইরাকে মার্কিন আগ্রাসন হয়েছে, পরবর্তীতে বিভিন্ন জায়গায় যেই হয়েছে, এখানে আমরা কিন্তু সেখানে সক্রিয় ভূমিকা পালন করেছি। ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে এই প্ল্যাটফর্মে তারা আন্তর্জাতিক ইস্যুতে কথা বলতে পারে না। এটা নানান ধরনের তাদের পলিসিগত পার্থক্য রয়েছে, তাদের আদর্শিক পার্থক্য থাকার জায়গা থাকতে পারে। আমরা যারা বামপন্থী ছাত্র সংগঠন করি, আমরা কিন্তু সবসময় নিপীড়িত মানুষের জন্য আমাদের যে লড়াই, সেই লড়াই। এই জায়গাতে শাহরিয়ার যে প্রশ্নটি হলো যে একটা অংশ আপনি বললেন, আরেকটি অংশ যেটা হচ্ছে প্রশ্নের সেটি হচ্ছে যে আপনার সংগঠন কিংবা জাতীয়তাবাদী ছাত্রদল আলাদা আলাদা করে আপনার প্রোগ্রাম করেছেন, হয়তো বা মতাদর্শের সাথে মিল আছে, কয়েকজন মিলে একসাথে একটা ব্যানারে দাঁড়িয়েছেন, কিন্তু সবাই মিলে দাঁড়ানোর যে প্রেক্ষাপট, প্রশ্নটি হচ্ছে যে ছাত্র রাজনীতি করার সময় যদি বিভাজিত হয়ে যায় ছাত্র নেতারা, তাহলে ভবিষ্যতে যখন দেশের নেতৃত্ব দেবে, জাতীয় নেতৃত্ব দেবে, তখন দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে কি করে এক হবে? ধন্যবাদ। দেখুন, এরপর আগেও কিন্তু আমরা দেশের প্রয়োজনে এক হয়েছি। যেমন বললাম 2007 সালে যখন 111-এর সরকার এসেছে, আমরা কিন্তু ছাত্র সংগঠনগুলো একসাথে হয়েই সেই সেনাবাহিনীর সরকারের বিরুদ্ধে, ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু এর পরবর্তী যে সময়টি তৈরি হয়েছে বাংলাদেশে, যে স্বৈরাচারী যে সেই সময়টি আসলে জনগণকে নানাভাবে বিভক্ত করে রাখা হয়েছে। আমরা চাইলেও বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে এসে আমরা কর্মসূচি পালন করতে পারি নাই, এবং আমাদের ভেতরে যেই মতাদর্শিক পার্থক্য বা যেই চেতনা যায়, সেটিও মাঝে মধ্যে আমাদের ভেতরে একটি বাধা হয়ে সৃষ্টি করেছে, মনস্তাত্ত্বিক বাধা হয়তো আমাদের তৈরি করেছে। কিন্তু আমরা আশা করব সামনের দিনগুলোতে যখনই দেশীয় এবং আন্তর্জাতিক কোনো সংকট তৈরি হবে, জনগণ নিপীড়িত হবে, মানুষের মুক্তির সংগ্রাম সামনে আসবে, সেই সময় আমরা ছাত্র সংগঠনগুলো, প্রগতিশীল যত ছাত্র সংগঠন রয়েছে দেশে ক্রিয়াশীল, সেই সম্ভাবনা আপনি দেখছেন? আমরা নিশ্চয়ই, আমি দেখছি। জি, আপনি কিভাবে এই সম্ভাবনাকে দেখেন, যে জায়গাটাতে শাহরিয়ার রেজা ভাই সম্ভাবনা দেখছেন? নাসির ভাই, আপনি কিভাবে দেখেন? না, আমি তো শুরুতেই বলেছি যে 5 আগস্টের পরে ছাত্র সমাজ
এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন যখন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে, যে আমরা কিভাবে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি যেখানে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং ছাত্র সমাজের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে বিনষ্ট করার জন্য একটি পরাজিত প্যাসিবাদী শক্তি তারা উঠে পড়ে লেগেছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এটি তাদের একমাত্র উদ্দেশ্য, যে ছাত্র রাজনীতি বন্ধ করলে তারা আবার পুনরায় ওই পরাজিত প্যাসিভ শক্তি আবার পুনরায় রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করতে পারবে, তারা সেটাই দেখছে। কিন্তু আমি যেটি গুরুত্ব সহকারে ওনার বক্তব্য দেখছিলাম সেটি হচ্ছে আমাদের অবশ্যই বৃহত্তরভাবে কাজ করার সুযোগ রয়েছে। আমরা তো বলেছি এখনকার যে বাস্তবতা সেটি হচ্ছে একটা বিরাজনীতি করার জন্য এবং ক্যাম্পাসগুলোতে এক ধরনের হচ্ছে শিক্ষার্থীদেরকে বিভাজিত করা হচ্ছে যে রাজনীতি থাকবে কি থাকবে না। এই জায়গাতে আমাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে। সেই একসাথে কাজ করার প্ল্যাটফর্মের এবং উপাদানগুলোর মধ্যে শিক্ষার্থীদেরকে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং যে সমস্যাগুলোকে নিয়ে বলা হচ্ছে ছাত্র রাজনীতি থাকতে পারবে না, সেই সমস্যাগুলোর প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আমরা আলাপ আলোচনা করতে পারি। আলোচনার মাধ্যমে অবশ্যই আমাদের একসাথে বসার সুযোগ যেমনই রয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে আমাদের একই প্ল্যাটফর্মে আসারও নির্দিষ্ট সুযোগ রয়েছে, সেই সুযোগটি রয়েছে এবং সম্ভাবনার সেই সূত্র ধরে নাসিরউদ্দিন নাসির ভাই যে প্রশ্নটি আপনার কাছে আমি রাখছি সেটা হচ্ছে যে বিগত 15 বছর ধরে যে একেবারে কমন যে অভিযোগটি ছিল বিগত সময় সক্রিয় যে ছাত্র সংগঠনগুলো ছাত্রলীগের বিষয়, সেটি হচ্ছে যে জোর করে মিছিলে নিয়ে যাওয়া, পরীক্ষা কিংবা অসুস্থতা, এই সমস্ত ব্যাপারগুলোতেও তারা মানতেন না। এই জায়গাতে কতটা পরিবর্তন আসবে? না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ইতিবাচক রাজনীতির জন্য কাজ করছে। আপনি দেখেছেন 5ই আগস্টের পরে প্রায় একটা লম্বা সময় চলে গিয়েছে। এই সময়ের মধ্যে আমাদের সুযোগ ছিল, যেহেতু বড় সংগঠন, যে ক্যাম্পাসগুলোতে বা হলগুলোতে উঠে আগের মতো রাজনীতি, যে গতানুগতিক যে রাজনীতি করা, কিন্তু আমরা সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি নেতাকর্মী বিরত থেকেছে এবং 2-1 হয়তো এরকম চেষ্টা করেছে যে গতানুগতিক রাজনৈতিক ধারা যেতে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। সুতরাং আমরা তো ইতিমধ্যে করছি, সেটির প্রমাণ তো আপনি দেখেছেন, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। আমরা আগামীতে শিক্ষার্থীদেরকে এই বলে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্ব এবং হচ্ছে জোর করে মিছিলে নেওয়া, আপনি যেটি বলছেন পিটিএ, মানুষ মেরে ফেলা, গেস্ট রুমের নির্যাতনের যে কালচার শুরু করেছে, প্রত্যেকটি কালচারকে আমরা চিরতরের জন্য বিদায় করে দিতে চাই এবং অন্তত হলগুলোতে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে সিট বন্টন পাবে, প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের যারা সহযোগিতা করবে এবং ক্যাম্পাসগুলোতে একটি ন্যায্যতার এবং সমতার ভিত্তিতে আমরা রাজনীতি করতে চাই, যেখানে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের নিজ নিজ কাঠামো বদলে নিজ নিজ পলিসিতে তারা রাজনীতি করবে। এখানে আমরা কোনো বাধা এটা একটু বলুন, একটু শুনতে চাই যে নাসিরউদ্দিন, সেটি হচ্ছে যে ছাত্র রাজনীতির মূল এজেন্ডা হবে শিক্ষার্থী বান্ধব, এটা তো আমরা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। মানে সেটিকে ঢেলে সাজানোর ক্ষেত্রে কি আয়োজনগুলো আপনারা চিন্তা করছেন বা কি ভাবনাগুলো আপনারা ভাবছেন? না, আমি তো আপনাকে শুরুতেই বলেছি যে 21 শতক উপযোগী যে ছাত্র রাজনীতির কাঠামো আমাদের দরকার রয়েছে। যেমন তৃতীয় বিশ্বের দেশগুলোতে ছাত্র সমাজের কণ্ঠস্বরই হচ্ছে দেশবাসীর কণ্ঠস্বর, আপম মানুষের কণ্ঠস্বর। সুতরাং সে বাস্তবতা থেকে আমি বলতে পারি 21 শতক উপযোগী শিক্ষার্থী বান্ধব যে রাজনীতি চালু করতে হবে, সেখানে অবশ্যই শুরুতেই উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই গেস্ট রুমের যে ভয়াবহ নির্যাতনের চিত্র থাকবে না, একই সাথে সাথে জোর করে কাউকে মিছিলে নেওয়া যাবে না এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। এবং একই সাথে সাথে আপনাকে আরেকটি বিষয়, যেটি হচ্ছে উচ্চশিক্ষা বিনির্মাণে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য একটি ছাত্র সংগঠনের পজিটিভ যা যা করার দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাই করবে। নাসিরউদ্দিন নাসির, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। সারিয়ে রেজা আসতে চাই যে ছাত্র সংসদ নির্বাচন, সেটি নিয়ে আপনারা কতটা সোচ্চার হবেন বা সোচ্চার থাকবেন? ধন্যবাদ। আমরা সবসময় বলে এসেছি যে ছাত্র রাজনীতির ছাত্র মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশে ছাত্র সংসদ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা সবসময় ছাত্র সংসদের পক্ষে ছিলাম, এখনও আছি এবং আমরা দীর্ঘ সময়, মানে আপনি জানবেন যে দীর্ঘ সময় আমরা ছাত্র সংসদ নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছি এবং তার ফলশ্রুতিতে 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে। যদিও সেই ডাকসু নির্বাচনটি বিতর্কিত এবং কলঙ্কিত ডাকসু, সেটিকে আমরা সেই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যানও করেছি। কিন্তু আমরা মনে করি যে ছাত্রদের যদি নেতৃত্বের বিকাশ ঘটাতে হয় এবং আগামীতে যদি জাতীয় নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে আমাদের সামনে, সেটিকে যদি পূরণ করতে হয়, সে ঘাটতি যদি পূরণ করতে হয়, তো অবশ্যই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া এবং শিক্ষার্থী বান্ধব যে ছাত্র সংগঠন প্র্যাকটিসগুলো থাকবে ছাত্র সংগঠন, আমরা আশা করি সেটি গড়ে উঠবে। সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট কোনো প্রস্তাবনা আছে কিনা?
আর নিয়মিত যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে দেখবেন যে তখন তো একটি প্রয়োজন থাকবে, ভোটের ব্যাপার থাকবে, শিক্ষার্থীদের ভোটের প্রয়োজন হবে ছাত্র সংগঠনগুলোর। তখন তারা তাদের যে ইমেজ, একটি ভালো ইমেজ শিক্ষার্থীদের সামনে তৈরি করার চেষ্টা করবে। তো আমরা মনে করি যত দ্রুত সম্ভব বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া প্রয়োজন। এবং ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আগে অবশ্যই সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে প্রশাসনের আলাপ আলোচনার প্রয়োজন এবং একটি নীতিমালা করা প্রয়োজন। আপনারা জানবেন যে 2019 সালে ডাকসু নির্বাচনের আগে তড়িঘড়ি করে একটি নীতিমালা প্রেরণ করা হয়েছিল এবং সেখানে আসলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের চাওয়াকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, অপরাপর ছাত্র সংগঠনের চাওয়াকে সে প্রাধান্য দেওয়া হয় না এবং তাদের পলিসি অনুযায়ী সেই ডাকসু নির্বাচন সেটি সংগঠিত হয়েছিল। আমরা চাই যে সকল ছাত্র সংগঠনের মতকে সমানভাবে প্রাধান্য দিয়ে একটি নীতিমালা প্রণয়ন করে অবিলম্বে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। এই জায়গাতে আরেকটি প্রশ্ন সারিয়ে যায়, সেটি হচ্ছে যে ছাত্র সংসদগুলো নির্বাচন হলে বিশ্ববিদ্যালয়ের পর্যায় থেকে, সকল বিশ্ববিদ্যালয়ের পর্যায় থেকে বলা হচ্ছে তারাও বিশ্ববিদ্যালয় প্রশাসনও চায় নির্বাচনগুলো নিয়মিত হোক, কিন্তু সেই নিয়মিত নির্বাচনের পরিস্থিতি বা বাস্তবতা তো আমরা তো দেখছি না। এই নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা থাকেন তাদের কোনো ভয় আছে? দেখুন, যে 90-এর পরবর্তী সময়ে কিন্তু আসলে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনগুলো একদমই বন্ধ হয়ে গেছে। তো যেটি বারবার সবসময় বলা হয়েছিল, যখনই আমরা ছাত্র সংসদ নির্বাচন চেয়েছি বারবারই বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ছাত্র সংসদ নির্বাচন এখন দিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ বিঘ্নিত হবে। কিন্তু আমরা যুক্তির সাথে কি আপনারা একমত? যে মোটেও আমরা সেই যুক্তির সাথে আমরা একমত নই। একাডেমিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছেন। ডাকসু ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেটি তাদের দায়িত্ব। আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি নির্বাচন করছেন, কর্মচারী সমিতি নির্বাচন করছেন, সিনেট নির্বাচন করছেন, সিন্ডিকেট নির্বাচন করছেন, কিন্তু ছাত্র সংসদের নির্বাচন আপনি দিচ্ছেন না। কিন্তু আপনি ধরেন যে 73-এর যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো, সেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু 5 জন ছাত্র প্রতিনিধি সিনেটে থাকার কথা। আপনি সেই ছাত্রদের উপেক্ষা করে সিনেট তৈরি করছেন। আপনি যখন ছাত্রদের উপেক্ষা করে সিনেট তৈরি করছেন তাহলে সেই ছাত্রদের যে দাবি দেওয়া, ছাত্রদের যে কথা বলার জায়গা, সেটি কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা এই জন্যই চাচ্ছি যে যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচনটি আয়োজন করা হোক, সেটি আপনাদের দাবি। এই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনবো নাসিরউদ্দিন নাসির। খুব দ্রুত সময়ের মধ্যে সেটি বিষয়ে আমার একটু দ্বিমত রয়েছে। আপনি কোন ডাকসুর বিকল্প কোনো বা অন্য, শুধু ডাকসু না, যে অন্য ডাকসু যে রয়েছে সেটি মানে ডাকসুর বিকল্প কোনো ছাত্র সংগঠন হতে পারে না। কিন্তু আমরা দেখেছি যে গত 16 থেকে 17 বছর যারা অবৈধভাবে ক্ষমতা ছিল, ছাত্রলীগ বারবার বলেছে যে ডাকসুর বিকল্প ছাত্রলীগ রয়েছে। আমরা যদি সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে 2019 সালে একটি বিতর্কিত ডাকসু হয়েছিল। এর আগে 1973 সালে একই মাত্রায় ডাকসু নির্বাচন খুবই বিতর্কিত হয়েছিল। সেরকম বিতর্কিত নির্বাচন ডাকসু আমরা চাই না। আমরা যদি আপনাকে সুনির্দিষ্টভাবে বিতর্কিত বলছেন কোন দৃষ্টিতে? জাতীয় নির্বাচন যেরকম ভোট ডাকাতি, ভোট চুরি, রাহাজানি হয়েছে, আমরা দেখেছি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছে সেটাও একই হয়েছে। আগের রাতে আপনি দেখেছেন যে মেয়েদের রোকেয়া হলে, কুইতমন্ত্রী হলে আগের রাতে ভোট হয়ে গিয়েছে। এটা খুবই দুর্ভাগ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য খুবই দুর্ভাগ্যজনক ছিল। আমরা যেটি সুনির্দিষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্র সংসদ নির্বাচনের জন্য বদ্ধপরিকর এবং এটি আমি শুধু আমাদের দলের ছাত্রদলের পক্ষ থেকে যেরকম আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে, আমাদের মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেরকম প্রস্তাব একাধিকবার দেওয়া হয়েছে। ভিশন 2030-তে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রত্যেকটি ক্যাম্পাসে, ইভেন প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের জন্য তিনি প্রস্তাব করেছিলেন এবং রাষ্ট্র মেরামতের রূপরেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে প্রত্যেকটি ক্যাম্পাসগুলোতে যেন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি সেই দাবি তখনই রাষ্ট্র মেরামতের রূপরেখায় তিনি বলেছেন। এই জায়গাতে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি বক্তব্যের একটি অংশ এরকম, তিনি বলছেন যে কোনো জোর জবরদস্তি নয়, বরং মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। এই মুহূর্তে বা যেভাবেই আমরা এই জুলাইয়ের যে বিপ্লবকে যেভাবে আমরা দেখি, যে বিশেষণে যাকে আমরা বিশেষিত করি না কেন, সেই প্রেক্ষাপটে কোন এজেন্ডাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপনারা সেগুলোকে নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবেন? না, আমরা শিক্ষার্থীদের কাছে গেলে শুরুতেই আমাদের তো শিক্ষার্থী বান্ধব আমাদের যেসব পরিকল্পনা রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে সমস্যার সমাধান খুব দ্রুতই সমাধান সম্ভব না। প্রথমত বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে, এটি মারাত্মকভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40 থেকে 42 হাজার শিক্ষার্থীদের মধ্যে
সব মিলিয়ে 13 থেকে 14,000 বা অনেকে বলছেন 16 থেকে 17,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে। এটি অন্য সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় একই চিত্র। আবাসন সমস্যার বাহিরে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার যেই মাত্রা, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য যেই গবেষণা দেওয়া হয় 100%-এর মধ্যে 5% শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য বরাদ্দ থাকে না। একই সাথে আমাদের জাতীয় বাজেটের জিডিপির মাত্র 5%ও শিক্ষার্থী বান্ধব হচ্ছে না। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা যদি শুরুতেই যেতে চাই, তাহলে শিক্ষার্থী বান্ধব যে সকল কর্ম পরিকল্পনা ছাত্র সংগঠন হিসাবে আমাদের রয়েছে, সেগুলো আমরা প্রস্তাব সহকারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যাব। এবং একই সাথে সাথে আমাদের দলেরও একটি আমাদের যে মনোভাব, সেটিও আমরা যেহেতু দল ছাত্র সংগঠন খুবই প্যারালালি চলে, সুতরাং আমাদের দলের কি ধরনের পরিকল্পনা রয়েছে আমরা শিক্ষার্থীদের কাছে তুলে ধরব। এবং একই সাথে সাথে ডাকসু সহ যে সকল ছাত্র সংসদ নির্বাচন হবে, সেগুলো যেন কোনোভাবে ভোট ডাকাতি না হয়, ছিনতাই চুরি যেরকম আওয়ামী লীগ করেছে সেরকম আমাদের সুস্পষ্ট নির্দেশনা, সুস্পষ্ট আমাদের ব্যাখ্যা থাকবে এরকম কোন নির্বাচনে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক চর্চা মানে গণতান্ত্রিক চর্চা, এর কোনো বিকল্প নাই, ভিন্ন কোনো পথ সেটি যারা সুযোগ নেবে সেই সুযোগটি আপনারা দিবেন না, সেক্ষেত্রে আপনারা প্রতিবাদে সোচ্চার থাকবেন। নাসিরউদ্দিন নাসির, অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ারে আসতে চাই, যেটি নাসিরউদ্দিন বলছিলেন যে আসলে এই যে বাজেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে উচ্চশিক্ষার প্রসঙ্গ বা শিক্ষার্থীদের অধিকারগুলো পূরণ করার ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সমাজ দেশ অনেক ভালো কিছু চাই, কিন্তু তাদেরকে ভালো রাখার প্রশ্নে যে বাজেটগুলো রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাওয়া দরকার, সেই জায়গাতেও একটা যথেষ্ট স্বল্পতা আছে। দীর্ঘ সময় নিয়ে বা বছর ধরে সেই আলোচনাগুলো হচ্ছে, কিন্তু পরিবর্তনের জায়গাটাতে আমরা খুব একটা বেশি ইতিবাচক চিত্র দেখি না। কি আপনার কাছে রেখে যাওয়া যে বাজেট কিভাবে বাড়ানো যায় ছাত্রদের অধিকারগুলো পূরণ করা, কিংবা তাদের যে ঘাটতিগুলো আছে উচ্চশিক্ষা সংক্রান্ত, সেগুলোকে যথার্থভাবে পূরণ করার জন্য। জি, ধন্যবাদ। আমরা কিন্তু সবসময় বলে এসেছি যে শিক্ষা খাতে যে আমাদের যে বাজেট বরাদ্দ হয় প্রতি বছর, সেটি কিন্তু আমাদের জন্য বেশ অপ্রতুল। আপনি যদি দেখেন বাংলাদেশে প্রতি বছর শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ হয়, সেটি আমাদের মোট জিডিপির 1.5% থেকে 1.7% পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই, এমনকি আপনি ধরেন নেপাল, ভুটানের দিকেও যদি আমরা যাই এবং পাকিস্তানের দিকেও আমরা যদি তাকাই, তাদের জিডিপির বরাদ্দ কিন্তু 2.5%-এর অধিক। কিন্তু আমরা দেখেন পাকিস্তানকে আমরা বলছি বারবার একটি ব্যর্থ রাষ্ট্র, সেই ব্যর্থ রাষ্ট্রের শিক্ষা খাতে বরাদ্দ আমাদের থেকে বেশি। আমরা কেন আমাদের শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করছি না, এটি একটি বারংবারই একটি প্রশ্ন আমরা সবসময় করে এসেছি। যেমন শিক্ষা খাতে আমাদের, আপনি যদি দেখেন যে ইউনেস্কোর ঢাকার সম্মেলনে বাংলাদেশ সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা জিডিপির 6% বরাদ্দ তারা দেবেন, কিন্তু তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করেন নাই। আমরা যদি ন্যূনতম 6% জিডিপিতে যদি বরাদ্দ হতো, তাহলে আজকে আমাদের শিক্ষা খাতে নতুন অবকাঠামো নির্মাণ, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি আমরা সেটা করতে পারতাম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট থাকে, সেই বাজেটের 90%-ই আমরা দেখি যে বেতন শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বা আনুষঙ্গিক খরচে চলে যাচ্ছে। এরপরে যে টাকাটি অবশিষ্ট থাকে, সেটি দিয়ে আসলে গবেষণায় কতটুকু গবেষণা সম্ভব, সেটি একটি আমার প্রশ্ন। সেই টাকাগুলো অবশ্য ফেরতও চলে যায় অনেক সময় মানসম্মত গবেষণার প্রণয়ন না হওয়ার জন্য। তো আমরা সবসময় বলে আসি যে শিক্ষা খাতে বরাদ্দ প্রাথমিকভাবে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এবং সেই বরাদ্দকৃত টাকা যেন প্রপারলি ইউজ হয় সব ক্ষেত্রে, সেটি একটি মনিটরিং করা প্রয়োজন হবে, সেটি জবাবদিহির ভিতরে আনতে হবে প্রয়োজন। সেটা আরেকটি প্রশ্ন, সেটা হলো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, এটি সকলেরই প্রত্যাশা। এই প্রশ্নে যে সংস্কারের ধরনটা কেমন হলে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে? দেখুন, এটি প্রত্যেকটি ছাত্র সংগঠনের তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা যেটা মনে করি ছাত্র ইউনিয়ন আমরা একটি স্বাধীন ছাত্র সংগঠন, সুতরাং আমাদের জায়গা থেকে আমরা সবসময় বলেছি যে ছাত্র রাজনীতি দলীয় লেজুর ভিত্তিক, মূল রাজনৈতিক দলের একটি ছাত্র সংগঠনের সাথে মূল রাজনৈতিক দলের তাদের যোগাযোগ থাকতেই পারে, কিন্তু জাতীয় রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে তারা হাতিয়ার হবে শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি আমরা চাই না। যেটি আপনারা দেখেছেন যে গত 15 বছরে ছাত্রলীগ যে কাজটি করেছে, যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে তারা বারংবার শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এবং শেষ এই জুলাই গণঅভ্যুত্থানে তারা একই ভূমিকা পালন করেছে। আমরা চাই না এই ধরনের কোনো কালচার আবার বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফেরত আসুক। আমরা চাই যে ছাত্র সংগঠনগুলো তাদের স্বীয় দাবি দেওয়া নিয়ে, নিজস্ব চাহিদা নিয়ে, দাবি নিয়ে তারা শিক্ষার্থীদের সামনে থাকুক, এবং একই সাথে তাদের যে দেশীয় যে ইস্যুগুলোতে আমরা কথা বলি বিভিন্ন সময়, দেশের বিভিন্ন সংকট নিয়ে, যে সংকটকালীন মুহূর্তগুলো ছাত্র সংগঠনগুলো জাতীয় রাজনৈতিক দলের সাথে মার্চ করে আন্দোলন করবে, সেটি হতে পারে। কিন্তু যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম পরিচালনা করছি, তখন মূলত শিক্ষার্থীদের দাবি দেওয়াকে প্রাধান্য দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। মানে এই জুলাই বিপ্লবের পরে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সদ্ভাব থাকা প্রয়োজন,
সেটি কি থাকবে না সেখানেও এক ধরনের নিজস্ব আদর্শকে অধিক গুরুত্ব দিয়ে একটা আধিপত্য সংস্কৃতি বা পরিবেশের দিকে যাত্রা হবে, এটাও কিন্তু কেউ কেউ অভিযোগ করছেন, কোনটা হতে পারে? ধন্যবাদ। এখানে প্রত্যেকটি যে কথাটি বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার হবে কিনা, এটি ছাত্র সংগঠনগুলোর তাদের মনোভাবের ব্যাপার। আমরা যদি আমাদের ভেতরে যদি সদিচ্ছা থাকে যে আমরা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করব, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করব, তাহলে আমরা মনে করি আমাদের ভেতরে যদি সদিচ্ছা থাকে তাহলে আমরা সেটি নিশ্চিত করতে পারবো। এবং আমাদের যদি ছাত্র সংগঠনগুলোর ভেতরে সহাবস্থান নিশ্চিত হয়, প্রশাসন যদি সেই ভূমিকাটুকু পালন করে এবং আমাদের ছাত্র সংগঠনগুলোর ভেতরে যদি সেই সদিচ্ছাটুকু থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশও বিঘ্নিত হবে না এবং আমরা যেই উচ্চশিক্ষার জন্য যে কাঙ্ক্ষিত পরিবেশ প্রয়োজন আমরা সেটি নিশ্চিত করতে পারবো, সেটি আপনারা নিশ্চিত করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার রেজা। আরও আলোচনা শুনবো, তবে তার আগে নাসিরউদ্দিন নাসির আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মব জাস্টিস নিয়ে দুটি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটলো সেটি নিশ্চয়ই আপনাদেরকেও ভাবিয়েছে। জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আপনার সংগঠনের দু একজন নেতার নাম এসেছে, আপনারা সাংগঠনিকভাবে ব্যবস্থাও নিয়েছেন, সেটি যেরকম ইতিবাচক দিক, সেই ইতিবাচকের সাথে এই যে মব জাস্টিসের নামে যা হচ্ছে সেটাকে প্রতিহত বলি অথবা প্রতিহত হচ্ছে এটাকে বন্ধ করা, নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? পাশাপাশি এই আলোচনাটি খুব জোরে সোরে হচ্ছে, নিশ্চয়ই সেই আলোচনায় আপনিও কথা বলেছেন, আজকেও একটু শুনতে চাই। জুলাই বিপ্লবের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, নেতৃত্বে জায়গাটা ছিলেন, তাদেরকে আমরা অধিক সামনে দেখেছি, নিশ্চয়ই এর পেছনে আপনাদেরও অংশগ্রহণ ছিল, আপনাদের ভূমিকা ছিল, কিন্তু অবদানের জায়গাটি একপেশে হয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেছেন, সেখানে ছাত্রলীগের একজন নেতাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করেছি গণমাধ্যমে, সেটি হচ্ছে যেন যারা দোষী প্রমাণিত অভিযুক্ত তাদের বিরুদ্ধে যেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এবং আমাদের ছাত্রদলের বিষয়ে বলা হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার গত 3 বছর ধরে এখানে আমাদের কোনো সাংগঠনিক স্ট্রাকচার নেই, সুতরাং ছাত্রদলের এখানে কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী এখানে জড়িত নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ স্থানীয় যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করতে হবে। এর বাইরে আমরা দেখেছি বাংলাদেশে মানে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা ছাত্র দলের কেউ নয়, না ছাত্র দলের কেউ নেই, এবং দেশের প্রচলিত আইনে যেন তাদের বিচার নিশ্চিত হয়। এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে কিভাবে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনা খুবই আমরা লজ্জিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। এবং একটি যেটি বলা হচ্ছে মব জাস্টিসের বিষয়ে আপনি দেখেছেন যে গত 16 থেকে 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান করেছে। আমরা বিশ্বাস করি কেউ যদি অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে বিচার হওয়া উচিত। আরেকটি বিষয় এখানে একটু বলেছে আমি আমাদের দলের অবস্থান, সেটি হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়ে। আমরা দেখেছি যে গত 16 থেকে 17 বছর ধরে যেটি আমরা দেখেছি প্রত্যেকটি বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপির 1 থেকে 1.5%, এবং আমরা দেখেছি গত বছর সেটি 1.56% আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছিল, এবং বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন সেটিও 3 থেকে 3.5% ছিল, কিন্তু সেটাকে নামিয়ে আনা হয়েছে। আমাদের রাষ্ট্র মেরামত রূপরেখা এবং ভিশন 2030-তে 2 জায়গায় বলা হয়েছে যে শিক্ষা খাতে মোট জিডিপির কমপক্ষে 5% বরাদ্দ আমরা দেব। সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা দলের কাছে সেই প্রত্যাশা করেছি এবং দল আমাদেরকে সেটি বলেছে। এবং আপনি পরবর্তী একটি বিষয় যেটি বলেছেন সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানের আগে জুলাই এবং আগস্টে যে নির্বিচারে খুনি হাসিনা সরকার গুলিবর্ষণ করে যে প্রায় অনেকে 1500-2000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আন্দোলনের ভূমিকার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন। আমরা ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছি এবং গণমাধ্যমে যেটি প্রমাণিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন আমাদের নেতা যাদের পদ পদবি রয়েছে সারা দেশের 49 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে যাদের পদ পদবি নেই সব মিলিয়ে 113 জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী খুনি হাসিনা সরকারের এই হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন। সেটি বিএনপির পক্ষ থেকে যেটা বলা হলো 422 জন, এটা কি তার বাইরে? তার বাইরে না, এই আমাদের 113 জন সহ 422 জন বিএনপি মূল দল, এরপরে আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল সহ সেটি হচ্ছে 413 যেটি বলা হচ্ছে। সুতরাং
আন্দোলন আমরা হচ্ছে কোনো ক্রেডিট নিতে চাই না। জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে সেটি হচ্ছে গত 15 থেকে 16 বছর ধরে যে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চেষ্টা করা হয়েছিল তৈরি করতে খুনি হাসিনা সরকার, সুতরাং তার একটি ধারাবাহিক আন্দোলনের প্রতিফলন। আন্দোলনটা কারা করেছে সেক্ষেত্রে তো তিনটি শব্দই বলে দেয় যে ছাত্র, শ্রমিক, জনতা। তো সেক্ষেত্রে আবার আমরা এই অবদান কেন্দ্রিক বা কার কতটা ক্রেডিট সেটা নিয়ে এই আলোচনা আমরা কেন শুনতে হচ্ছে? সেটি হচ্ছে 5 আগস্টের পরে একটি দুর্ভাগ্যজনকভাবে একটি অংশ শুধুমাত্র তারা আন্দোলন করেছে বলে এক ধরনের ক্রেডিট নিতে চায়, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে এই গণতান্ত্রিক আন্দোলন আমরা শুরু করেছি 2008 সাল থেকে। 14-15-তে আপনি দেখেছেন, তারপরে 2018 সালে দেখেছেন, 2024 সালে সবকটি গণতান্ত্রিক আন্দোলনের একটি ধারাবাহিক সর্বশেষ আমরা পৌঁছে 2024 সালের 5 আগস্টে। সুতরাং এই 5 আগস্টের এই সবগুলো আন্দোলনের একটি পরিসমাপ্তি করেছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান। সুতরাং এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। আর বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ দেখেছে যে কারা আন্দোলন করেছে, কারা এই আন্দোলনকে একটি রাজনৈতিক রূপ ধারণ করে এই খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করেছে। এই দেশের মানুষ সবাই দেখেছে। জি, নাসিরউদ্দিন নাসির, অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্য পরে শুনছি, তার আগে শাহরিয়ার রেজা আসতেছে। আন্দোলনে কার কতটুকু অবদান, শাহরিয়ার রেজা? জি, ধন্যবাদ। দেখুন, নাসির ভাই যেটি বললেন যে আন্দোলন যেটি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, এখানে কার কতটুকু অবদান এটি বিচার করতে যাওয়া আসলে সমীচীন নয়। এই আন্দোলনটি ছাত্র, শ্রমিক, জনতার একটি গণঅভ্যুত্থান। এখানে সকলে যারা অংশগ্রহণ করেছে সকলেই সমান অবদান বলে আছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা আবার এটিও মনে করি যে এই আন্দোলনটি শুধুমাত্র 36 দিনের আন্দোলন নয়, 36 দিনে এটি চূড়ান্ত রূপ ধারণ করেছে এবং সেখান থেকে স্বৈরাচার হাসিনা পতন হয়েছে, সেটি আমরা বিশ্বাস করি। কিন্তু এই আন্দোলনটি কিন্তু দীর্ঘ সময়ের আন্দোলন। বিভিন্ন সময় বাংলাদেশের গণতন্ত্রকামী যত রাজনৈতিক দল রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে তারা আন্দোলন করে এসেছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার একটি রাস্তা বা পথ তৈরি হয়েছে। এবং ধরেন আপনি যখন দেখবেন জুলাই 14 তারিখ রাতে যখন স্বৈরাচারী হাসিনার, এর আগে শেখ হাসিনাকে স্বৈরাচার বলার মতো সাধারণ শিক্ষার্থীদের এই সাহসটুকু ছিল না, কিন্তু আমরা কিন্তু তারও পূর্বে থেকেই শেখ হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট বলে আমরা কিন্তু অভিহিত দিয়ে এসেছি। সুতরাং এখানে প্রত্যেক যারা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন, সেটি যেমন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং যারা বিভিন্ন শ্রেণী পেশার যত মানুষ এখানে আন্দোলনে এসেছে, সবারই এখানে সমান অবদান রয়েছে। এখানে কারো অবদান বেশি, কারো অবদান কম, এটি আমরা মনে করি না। সবাই সমান গৌরবের অংশীদার। এখানে কেউ যদি মনে করেন যে তিনি বেশি গৌরবের অংশীদার, তাহলে তার ভিতরে রাজনৈতিক সঠতা রয়েছে। আমরা এই ধরনের রাজনৈতিক প্রবণতাকে মানে প্রশ্ন করতে চাই এবং তাকে ধিক্কার জানাতে চাই। একেবারে শেষ মন্তব্য শুনবো আমরা শেষের দিকে। শেষে কি বলবেন শাহরিয়ার রেজা? যে আমরা আশা করব যে সামনের দিনে বাংলাদেশে ছাত্র আন্দোলনে যে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, সেটি পুনর্বার এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে পুনর্বার সেটি পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি এবং সকল ছাত্র সংগঠনের, প্রগতিশীল সকল ছাত্র সংগঠনের সহাবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে সামনের দিনে যে গণতান্ত্রিক রূপান্তর এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি গণতান্ত্রিক রূপান্তর হবে, সেই গণতান্ত্রিক রূপান্তরের ভেতর দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, শোষণ বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ছাত্র রাজনীতিদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা রয়েছে, সেই ধারণা পরিবর্তনে কোনো কিছু বলতে চান কিনা? দেখুন, আমরা সবসময় ইতিবাচক ছাত্র আন্দোলনের যে ধারা, সেই ধারায় বিশ্বাস করি এবং আমরা সবসময় শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে এবং সাধারণ জনগণের দুঃখ দুর্দশা নিয়ে যেই আন্দোলন সেটি করে এসেছি, আমরা ভবিষ্যতেও সেটি অব্যাহত রাখবো। আমরা আশা করবো আমাদের কর্মকাণ্ডের ভেতর দিয়ে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ জনগণের ভেতরে, শিক্ষার্থীদের ভেতরে যে ভয় বা দুশ্চিন্তা রয়েছে, সেটি আমরা দূর করতে সক্ষম হব। শাহরিয়ার রেজা, অসংখ্য ধন্যবাদ। নাসিরউদ্দিন নাসির, শেষ মন্তব্য শুনবো। আমরা যেটি সুস্পষ্টভাবে বলতে চাই, আজকে আলোচনার টপিকস যেটি নির্ধারণ হয়েছে সেই বিষয়ে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমন রক্ষার অধিকার এই দেশের সব মানুষের, শিক্ষার্থীদের অধিকারের জায়গা রয়েছে, একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই বাংলাদেশের ছাত্র রাজনীতির দরকার রয়েছে এবং পরাজিত প্যাসিস্ট শক্তি যেন মাথাছড়া দিতে না পারে এবং একই সাথে সাথে আজ এবং আগামীর ছাত্র সমাজের বৃহত্তর ছাত্র সংরক্ষণের জন্য আদর্শ পলিসির এক এবং অভিন্ন মাত্রায় রেখে অবশ্যই ছাত্র রাজনীতির একটি ওপেন ডায়ালগ হতে পারে 125, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী সেই আয়োজনে থাকতে চায় এবং একটি পজিটিভ রাজনীতির যে শুভ সূচনা হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই পজিটিভ রাজনীতির শীর্ষে অবস্থান করতে চায় এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই পজিটিভ রাজনীতিতে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এই যে নাসিরউদ্দিন নাসির, এটি একটু শুনতে চাই খুব ছোট্ট করে, যে আয়োজনের কথা বললেন, সে আয়োজনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতি নিয়ে যে প্রশ্নটি শাহরিয়ার রেজার কাছে ছিল, তিনি এটা বললেন তার বক্তব্য, সাধারণ মানুষের ধারণা পরিবর্তন কতটা হবে?
আমি তো বিশ্বাস করি যেহেতু একটি যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেটি গত 1-2 বছরের আন্দোলন ছিল না, আমরা সবাই একমত। সেটি 14-15 বছরের ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে তাল রেখে 21 শতক উপযোগী ছাত্র রাজনীতি ইনশাল্লাহ আমরা সব ছাত্র সংগঠন, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন মিলে আমরা যদি শুভ সূচনা করতে পারি, অবশ্যই সেটি শিক্ষার্থী বান্ধব হবে এবং সেই শিক্ষার্থী বান্ধব রাজনীতিতে দেশের সকল শিক্ষার্থী এবং জনসাধারণ সেই রাজনীতিকে প্রাসঙ্গিক মনে করবে এবং ইতিবাচক হিসেবে গ্রহণ করবে। এক লাইনে বলুন, যদি প্রয়োজন হয় ছাত্র এই ক্যাম্পাসে যারা ক্রিয়াশীল থাকবেন, সক্রিয় থাকবেন, তারা যদি প্রয়োজন হয় কি একসাথে কি লড়বে, এটা কি আবার সেই মাদার সংগঠন অনুযায়ী আলাদা আলাদা হয়ে যাবে? না, সেটি আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করছি না। যদি প্রয়োজন হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য আমরা লড়তে প্রস্তুত রয়েছে। এতে আমাদের কোনো যোগ করবেন কিনা? জি, নাসির ভাই যে কথাটি আমরা মানে সব সময় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা যে কোনো ধরনের কাজ, আমরা শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা যে কোনো ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ মাহির শাহরিয়ার রেজা এবং নাসিরউদ্দিন নাসির, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।